বিয়ের পর শ্বশুর বাড়িতে প্রথম পিরিয়ড হলো বন্যা। লজ্জায় কিছু বলতেও পারছে না কাউকে। বন্যা এমন একটা বিষয় নিয়ে যে আবির সাথে শেয়ার করবে তাতেও লজ্জা পাচ্ছে বন্যা। তবু লাজ লজ্জা ভুলে আবিরকে ফোন দিয়ে বলল, আসার সময় পেট নিয়ে আসো, আমার পেট খুব ব্যথা। আবির শুধু বলল আচ্ছা। মা গরিবের নামাজে উন্নাক্ত শুরু হয়ে গেল। ঘরে বন্যা ঘরে ইতিহাস্ত হয়ে বসে আছে। সবাই নামাজ আদান করতে গেল, শুধু বন্যা ছাড়া। বন্যা ভাবছে, কেউ যদি দেখে নতুন বউ নামাজ না পড়ে বসে আছে কেন, কি উত্তর দেবে? যে বুদ্ধিমান বা বুদ্ধিমতী সে হয়তো ঠিকই বুঝবে। হঠাৎ করে অবিরের মা ঘরে ঢুকলো। কি ব্যাপার বন্যা, নামাজ না পড়ে বসে আছে? মা, শরীর ভালো না তাই পড়িনি। কি হয়েছে শরীরে? মা, পিরিয়ড হয়েছে তাই তো পেটে ব্যথা। ও আচ্ছা। এই কথা বলে বন্যার শাশুড়ি চলে গেলেন অন্যার রুমে। সন্ধ্যার পর কাজের মেয়ে ডাইনিং টেবিলে নাস্তা দিল। কাজের মেয়ে বন্যাকে ডাকতে এসেছে। মা, আমি না নিয়ে নাস্তা খাওয়াতে রাখি। বন্যা বলল, যাও, আমি আসছি। টেবিলে সবাই বসে আছে, ভাসুর, শ্বশুর, শাশুড়ি, নানা শ্বশুর আর আবির। বন্যার চেয়ার টেনে বসতে গেল, এমন সময় শাশুড়ি বলল, তুমি কর্নার চেয়ারে তাই বসবে এখান থেকে। বন্যা কিছু না বুঝেই বলল আচ্ছা। নাস্তা শেষ করে যখন যে যার রুমে চলে গেল, বন্যা টেবিল গোছাচ্ছে। এমন সময় বন্যার শাশুড়ি বলল, শুনো বৌমা, আমার কোনো মেয়ে ছিল না, তাই আমার ঘরে যে কেউ নাপাক অবস্থায় ডাইনিং টেবিলে খাবার খাবে এমনটা হয়নি। বড় বউ জানে, তোমাকেও ব্যাপারটা বলে দেওয়া ভালো। পিরিয়ড হলে টেবিলে বসে খাবার খাবে ভালো কথা, কিন্তু সবসময় একই চেয়ারে বসবে। তোমার এই নাপাক শরীর নিয়ে অন্য চেয়ারে বসার পর যদি আমরাও সেই চেয়ারে বসি তবে আমরাও অপবিত্র হয়ে যাব, আর আমাদেরও গুনাহ হবে। আমাদের পিরিয়ড হলে আমাদের ঘরের কোনো বউকে আমার শাশুড়ি রান্নাঘরে ঢুকতে দেবে না, খাবার নাপাক হবে তাই। এর জন্য তোমার পিরিয়ড ভালো না হওয়া পর্যন্ত তুমিও রান্নাঘরে ঢুকবে না। কাজের মেয়ে আছে, ওই এক সপ্তাহ রান্না করবে। বন্যার শাশুড়ি কথাগুলো অবাক হয়ে একটানা শুনে গেল। কোনো কিছু বলার সাহস আর পেল না, শুধু হাঁ-সূচক মাথা নাড়ল। সে রাতে কথা। ডাইনিং রুমে সবাই বসে টিভি দেখছে। বন্যা নিজের রুম থেকে ডাইনিং রুমে আসলো। সোফা বসতে এমন সময় শাশুড়ি বন্যাকে ডাক দিয়ে বলল, দাঁড়াও, তুমি সবাই বসবে না। আগামী এক সপ্তাহ তুমি যে জায়গায় বসেছ সেখানে অন্য কেউ বসলে নাপাক হয়ে যাবে। তারপর কাজের মেয়ে এসে বন্যাকে একটা বেতের মোড়া দিয়ে গেল। শাশুড়ি বলল, এক সপ্তাহ পর মোড়াটা ধুয়ে দেবে ভালো করে, আর ডাইনিংয়ের চেয়ারটাও বসে খেলে সেটাও ধুয়ে দেবে। বন্যা শুধু শুনে বলল, জি মা। টিভির রঙিন পর্দার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে বন্যা। পর্দার ঝলকনিতে চোখ পানি টলমল করছে। বন্যার বুকে বুকে হু হু করছে। মনে মনে ভাবছে, আল্লাহ, এ কোন ঘরে আমায় ফেললে? মা কোথায় পাবো এই ঘরে? আমার মা তো কখনো আমায় এভাবে রাখেনি। নিজের মেয়ে হলে কি এরা এমনটা করতে পারতো? 3-4 দিন পরের ঘটনা। নতুন বউকে দেখতে এসেছে বন্যার চাচি, চাচা, চাচা শ্বশুররা। রাতে খাবার খেতে বসেছে সবাই। বন্যা সবাইকে আপ্যায়ন করছে দাঁড়িয়ে। এমন সময় চাচি শাশুড়ি বলল, তুমি নতুন দাঁড়িয়ে আছো, আসো একসাথে খাই। এই বলে বন্যাকে এক রকম জোর করে টেনে বসালো খেতে অন্য একটা চেয়ারে। কিন্তু বন্যার শাশুড়ির আগে এক দৃষ্টিতে বন্যার দিকে তাকিয়ে থাকলো, আর ইশারায় বন্যাকে ওই চেয়ারে না বসার জন্য বলল। কিন্তু চাচি শাশুড়ি জোরাজোরিতে বন্যা না বলে বসে থাকতে পারল না। গলা দিয়ে খুব কষ্টে ভাত নামালো বন্যা। রাতে সব মেহমান যাবার পর বন্যার শাশুড়ি বন্যাকে অনেক কথা শোনালো। মা বাবা শিক্ষা দেয়নি তোমায়? আমি তোমায় নিষেধ করার পরও কেন ওই চেয়ারে বসলে? তারপর সে রাতে বন্যার শাশুড়ি রাগ করে ডাইনিংয়ের সব চেয়ারগুলো বন্যাকে ধোয়ালো। বন্যা এক এক করে সব চেয়ারগুলো বাথরুমে গিয়ে ধুলো। বাথরুমের কল ছিঁড়ে অঝর ধারায় কাঁদতে লাগলো বন্যা, আর ভাবতে লাগলো বাকি জীবনটার কথা।